আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের পাঠ্য বইয়ে দেখব এই সম্পর্কে কি আলোচনা করা হয়েছে। দৈনন্দিন জীবনে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর খুঁজতে হয়। এগুলো তোমরা তোমার উচ্চতা কত, তোমার ওজন কত, এখন কয়টা বাজে, আজকের তাপমাত্রা কত ইত্যাদি। এই প্রশ্নগুলোর উত্তরের জন্য দরকার উচ্চতা, ওজন, সময় এবং তাপমাত্রার মাপজোখের। দৈনন্দিন জীবনে এই মাপজোখের উপর আমরা নানাভাবে নির্ভরশীল। এই মাপজোখের মাধ্যমে আমরা মূলত কোনো কিছুর পরিমাণ নির্ণয় করে থাকি, আর এই কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই হলো পরিমাপ। তাহলে পরিমাপটা কি? কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা। আবার লক্ষ্য করো, পরিমাপ হচ্ছে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা। দৈনন্দিন জীবনে নানাবিধ ঘটনায় এই পরিমাপের সাথে আমরা পরিচিত, যেমন বাজার থেকে চাল কিনে আনতে, রান্নার জন্য তেলের ব্যবহারের সময়, জামা কাপড় তৈরি করার সময়। দেখো, এটা পরিমাপের জন্য একটা স্কেলে মাপ এখানে দেখানো হয়েছে। আমরা সাধারণ যে স্কেল ব্যবহার করি, সেন্টিমিটার এবং ইঞ্চি কাটা থাকে, যে স্কেলে ইঞ্চির দাগগুলো কাটা থাকে এবং এই ছোট ছোট দাগগুলো মিলিমিটারের দাগ কাটা থাকে। এখানে একটা থার্মোমিটারের চিত্র দেখানো হয়েছে, যেটা দিয়ে শরীরের তাপমাত্রা মাপা হয় বা যে কোনো পদার্থের তাপমাত্রা মাপা হয় থার্মোমিটার দিয়ে। এবার হচ্ছে বিজ্ঞান কি। বিজ্ঞান এক ধরনের জ্ঞান। জ্ঞান কি তা জানো? জ্ঞান হলো কোনো কিছু সম্পর্কে তথ্য, অর্থাৎ একটা কোনো কিছু কি, এটা জাস্ট এই বেসিকটুকু জানা যে আসলে যে জিনিসটা কি। তাহলে বিজ্ঞান কি সম্পর্কে তথ্য। তোমরা প্রাথমিক জীবনে জীব, জ্বর, পানি, বায়ু, মাটি এসব সম্পর্কে জেনেছো। এসব প্রাকৃতিক পরিবেশের অংশ। আরও জেনেছো প্রাকৃতিক বিভিন্ন ঘটনা, যেমন কিভাবে বৃষ্টি হয়, কিভাবে একটি উদ্ভিদ খাদ্য তৈরি করে ইত্যাদি। সুতরাং বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনার সম্পর্কে জ্ঞান। তাহলে বিজ্ঞানটা কি আমরা জানি, একটা বিজ্ঞান হচ্ছে এক ধরনের জ্ঞান। সেই কোন ধরনের জ্ঞান? প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত জ্ঞান, যেটার কিনা প্রমাণ থাকে। তবে প্রকৃতি সম্পর্কে যে কোনো তথ্যই বিজ্ঞান নয়। কেউ যদি কোনো প্রাকৃতিক ঘটনা মন করা ব্যাখ্যা দেয়, তা কিন্তু বিজ্ঞান হবে না। অর্থাৎ আমার নিজের ইচ্ছা মতো আমি যদি বলি যে এটা বিজ্ঞান, সেটাও হবে না। তোমার নিজের ইচ্ছা মতো যদি তুমি বলো, তাহলে কিন্তু সেটাও বিজ্ঞান হবে না। বিজ্ঞান হতে হলে তাকে কি করতে হবে? পরীক্ষা বা পর্যবেক্ষণ করে পেতে হবে, অথবা পরীক্ষা বা পর্যবেক্ষণ থেকে পাওয়া তথ্য দ্বারা সমর্থিত হতে হবে। অর্থাৎ হয় নিজে নিজে পরীক্ষা করে বের করতে হবে, অথবা কয়েকজনের পরীক্ষার সমর্থন সেখানে থাকতে হবে যে আসলে এই বিষয়টি হচ্ছে এমন। আর বৃষ্টি কিভাবে হয় তা নিয়ে হয়তো তোমরা গল্পকারে অনেক ব্যাখ্যা শুনেছো, কিন্তু এ ধরনের ব্যাখ্যা কি বিজ্ঞান? না, এই ধরনের ব্যাখ্যা বিজ্ঞান নয়, কারণ এইসব ব্যাখ্যা পরীক্ষা থেকে পাওয়া নয় বা কোনো পরীক্ষা এদেরকে সমর্থন করে না। এই জ্ঞান কিভাবে আমরা অর্জন করি? পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ ও যুক্তিযুক্ত চিন্তার মাধ্যমে আমরা বিজ্ঞানের জ্ঞান অর্জন করি। এগুলো বিজ্ঞানের প্রক্রিয়া। জ্ঞান যেমন বিজ্ঞান, জ্ঞান অর্জনের প্রক্রিয়া হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞানের জ্ঞান অর্জনের যেমন বৈজ্ঞানিক প্রক্রিয়া দরকার, তেমনি দরকার একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি বা মনোভাব। অর্থাৎ বিজ্ঞান যদি আমরা প্রকাশ করতে চাই বা যদি বিজ্ঞানের জ্ঞান অর্জন করেছি এটা যদি বলতে চাই, তাহলে আমাদের এই প্রক্রিয়া সম্পর্কে জানা দরকার এবং বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি কিংবা মনোভাব থাকা দরকার। এগুলো হলো যুক্তিযুক্তভাবে চিন্তা করা, অপরের মতামতের মূল্য দেওয়া এবং নিজের ভুল স্বীকার করা। একে বিজ্ঞান মনস্কও বলে। অর্থাৎ আমি যেটা করেছি কাজ, সেটা ঠিক নাও হতে পারে, বা বিজ্ঞানসম্মত দৃষ্টিকোণ থেকে সেটা সঠিক নাও হতে পারে, অন্য একজনটা সঠিক হতে পারে। তো সর্বজন সমেত বা সর্বজন সাপেক্ষে আসলে যে সিদ্ধান্তটা নেওয়া হয়, বিজ্ঞান কিন্তু সেটাকে সাপোর্ট করে। বিজ্ঞানকে তাহলে কি বলা যায়? বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান, যা পর্যবেক্ষণ ও পরীক্ষা থেকে পাওয়া বা পরীক্ষা নিরীক্ষা দ্বারা সমর্থিত এবং একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। তাহলে যদি প্রশ্ন হয় বিজ্ঞান কি, তাহলে এখান থেকে কিন্তু লিখতে পারবে যে বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান, যা পর্যবেক্ষণ ও পরীক্ষা থেকে পাওয়া যায় বা পরীক্ষা নিরীক্ষা দ্বারা সমর্থিত এবং একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। বিজ্ঞানের জ্ঞান যেমন গুরুত্বপূর্ণ, জ্ঞান অর্জনের প্রক্রিয়া বা পদ্ধতিও তেমন গুরুত্বপূর্ণ, আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। এবার বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপসমূহ, অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারবো, সেই প্রক্রিয়ার ধাপসমূহ এখানে দেখানো হয়েছে। তোমরা জানলে বিজ্ঞানের জ্ঞান হলো প্রকৃতি এবং প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান। এখন প্রশ্ন হলো, বিজ্ঞানের জ্ঞান অর্জনের কি একটিমাত্র নির্দিষ্ট পরীক্ষার প্রক্রিয়া রয়েছে? না, একাধিক উপায়ে বিজ্ঞানের জ্ঞান পাওয়া যায়। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন প্রক্রিয়া ও পদ্ধতিতে বিজ্ঞানের জ্ঞান অনুসন্ধান করেছেন, তবে তার মধ্যে অনেক ক্ষেত্রেই
মিল ছিল, সে মিলের ভিত্তিতে বৈজ্ঞানিক প্রক্রিয়াকে নিম্নোক্তভাবে বর্ণনা করা যায়। দেখো এখানে বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো কিন্তু দেখানো হয়েছে যে এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু একটি বিজ্ঞানসম্মত সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি। প্রথমে প্রশ্ন বা সমস্যা নির্বাচন করতে হবে, অর্থাৎ যেই বিষয়টা নিয়ে আমরা কাজ করব সেটাকে আগে আইডেন্টিফাই করতে হবে। বিদ্যমান তথ্য সংগ্রহ এবং ওটা সম্পর্কে আমরা কি কি জানি এবং কি কি তথ্য আমরা পেতে পারি বা পাওয়া সম্ভব, বা ওটা দেখে যে তথ্যগুলো আমাদের মনে হয় সেটা সংগ্রহ করতে হবে। সম্ভাব্য ফলাফল, কি ফলাফলটা আসতে পারে এটা একটা দেখে ধারণা করে নিতে হবে। পরীক্ষণ ও পর্যবেক্ষণের পরিকল্পনা এবং উপাত্ত সংগ্রহের উপকরণ, যেমন চেক লিস্ট তৈরি, যে লিস্ট তৈরি করতে হবে যে এভাবে করলে আমরা এতটা পাবো, বা বিভিন্ন প্রক্রিয়া আসলে কাজে লাগানো এই ক্ষেত্রে যে আমরা কোন প্রক্রিয়া কাজ করলে কি ফিডব্যাক পেতে পারি। পর্যবেক্ষণ এবং উপাত্ত সংরক্ষণ, এবং এখান থেকে বিভিন্ন প্রক্রিয়া পর্যবেক্ষণ করে সেখান থেকে ডাটা বা উপাত্ত সংগ্রহ গ্রহণ করব, প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ করব, অর্থাৎ ডেটা অ্যানালাইসিস করা যেটাকে বলা হয়, যে আমরা যে পরিমাণটা পাবো বা যে হিসাবটা এখান থেকে পাবো সেই হিসাবটাকে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে যে এই পরীক্ষার মাধ্যমে আমরা এই সিদ্ধান্ত বা এই পরীক্ষার মাধ্যমে আমরা এই রেজাল্ট পাচ্ছি এরকম সবগুলো রেজাল্ট পর্যবেক্ষণ করে তারপরে সম্ভাব্য ফলাফল গ্রহণ বা বর্জন করতে হবে। অর্থাৎ যেটা আমাদের এখান থেকে কাজে লাগবে সেটা আমরা গ্রহণ করব এবং যেটা লাগবে না সেটাকে আমরা বর্জন করব। এরপরে যাচাই বাছাই করার পরে সর্বশেষ আমরা একটি ফলাফল পাবো এবং সেই ফলাফলটি কিন্তু প্রকাশ করব। এটাই হচ্ছে ফল প্রকাশ, অর্থাৎ প্রশ্ন নির্বাচন থেকে শুরু করে কি করে ফল প্রকাশ করা পর্যন্ত আমরা আসবো সেটা কিন্তু আমরা ওই চিত্রে দেখতে পেলাম। পরীক্ষণ বিজ্ঞানে নতুন জ্ঞান পাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এই পদ্ধতিতে কোনো বৈজ্ঞানিক প্রশ্নের উত্তর খোঁজার জন্য প্রথমে জানা বা বিদ্যমান তথ্যের আলোকে একটি আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ করেন। পরবর্তীতে তিনি পরীক্ষণের মাধ্যমে ওই অনুমিত সিদ্ধান্ত ঠিক হয়েছে কিনা তা যাচাই করেন। পরীক্ষণের উপাত্ত বিশ্লেষণ করে যদি দেখা যায় অনুমিত সিদ্ধান্ত ঠিক ছিল না, তাহলে তিনি নতুন করে অনুমিত সিদ্ধান্ত গ্রহণ করেন। তারপর আবার পরীক্ষণের মাধ্যমে যাচাই করেন। পরীক্ষণ পদ্ধতির মূল বৈশিষ্ট্য হলো এতে সকল কিছু স্থির রেখে একটি মাত্র চলক পরিবর্তন করা হয়। নিচে পরীক্ষণ পদ্ধতির ধাপ সহ একটি উদাহরণ দেওয়া হলো। এখন দেখো এখানে যে কথাটি বলেছে এই কথাটি একটা ফ্লো চার্ট, অর্থাৎ ধাপে 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 একটা সিদ্ধান্তে আসবো। অর্থাৎ প্রথমে প্রশ্ন নির্বাচন থেকে শুরু করে কিছু প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ আমি ফলাফল কি হতে পারে, তারপরে কি ধরনের সিদ্ধান্ত আমরা পেতে পারি এবং কোনটা কার্যকর নাকি কার্যকর হবে না, এগুলো হচ্ছে যাচাই বাছাইয়ের মাধ্যমেই আসলে ফলাফলটা গ্রহণ করা হয়। এখানে একটি পদ্ধতি সমূহ এখানে উদাহরণ সহ দেখানো হয়েছে। দেখো পরীক্ষণ বেঁচে থাকার জন্য গাছে পানি দরকার কিনা সেটা একটি পরীক্ষা করা হবে। পরীক্ষণটি করতে যা যা দরকার: ছোট দুটি পাত্র, ফুল গাছের দুটি চারা, পানি ও শুকনা মাটি। পদ্ধতিটা হচ্ছে সমস্যা নির্ধারণ। প্রথমে পরীক্ষণ পদ্ধতি প্রথম ধাপে তোমার সমস্যা স্থির করলে ফুল গাছের চারা তুলে এনে লাগালে মারা যাচ্ছে কেন। অর্থাৎ এটা হচ্ছে হাতে কলমে করার বিষয়, যে প্রথম ধাপে সমস্যাটা স্থির করার পরে স্থির করলে, যেমন ফুল গাছের চারা তুলে এনে লাগালে মারা যাচ্ছে কেন, অর্থাৎ এক জায়গায় ফুল গাছ লাগানো হয়েছে সেখান থেকে তুলে নিয়ে আসলে কেন সেই গাছটি মারা যাচ্ছে। জানা তথ্য সংগ্রহ করতে হবে। তোমরা বই পড়ে শিক্ষকের বা পিতামাতাকে জিজ্ঞেস করে জানার চেষ্টা করলে কেন মারা যেতে পারে। অর্থাৎ তোমাদের শিক্ষক কিংবা বাবা মার কাছে যদি জিজ্ঞেস করো যে কেন মারা গেলে, আসলে এই কাজটা তোমরা কিন্তু বাসায় বসে খুব সহজেই করতে পারো। তোমরা জানলে যে পানি না পেলে চারা গাছ মারা যেতে পারে, অর্থাৎ এটা তুমি পর্যবেক্ষণ করবে। এমন হতে পারে যে দুটি চারা গাছে তুলে নিয়ে আসলে টপের মধ্যে লাগালে একটিতে পানি দিলে আর একটাতে পানি দেবে না তুমি, তাহলে তুমি সেখানে দেখতে পাবে যে পানির অভাবে গাছটি মারা যাচ্ছে এবং যে গাছটিকে পানি দেওয়া হয়েছে সেটি কিন্তু বেঁচে আছে। এরকম করে কিন্তু বাসায় করতে পারো। আনুমানিক বা অনুমিত সিদ্ধান্ত গ্রহণ সম্ভাব্য ফলাফল: জানা তথ্য থেকে তোমার অনুমিত সিদ্ধান্ত নিলে পানির অভাবে চারা গাছ মারা যায়। পরীক্ষণের পরিকল্পনা: এবার তোমার পরীক্ষণের পরিকল্পনা করলে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে এই পরীক্ষার জন্য তোমাদের দুটি পাত্রে দুটি গাছ নিতে হবে। তোমরা কেবল দুটি পাত্রের মধ্যে একটি বিষয়ে পার্থক্য রাখতে পারবে, অন্য সব কিছু সমান রাখতে হবে, না হলে তোমরা যেটি যাচাই করতে চাও তা কিন্তু করতে পারবে না। পরীক্ষণ: ছোট দুটি একই রকমের পাত্র নাও, মাটি বা প্লাস্টিকের টব জাতীয় হলে ভালো হয়। পাত্র দুটি তলায় ছোট ছিদ্র করো, এবার শুকনো মাটি দিয়ে পাত্র দুটি ভরে দাও। এবার একই ধরনের দুটি চারা গাছ পাত্রে রোপণ করো, একটিতে পানি দাও আর একটিতে শুকনো রাখো। যে কথাটি আমি তোমাদেরকে একটু আগে বলেছি যে একটিতে পানি দেবে আর একটি শুকনো রাখবে। গাছ দুটিতে ছায়া রেখে দাও, পরের দিন গাছ দুটি পর্যবেক্ষণ করো। একটি গাছ প্রায় মরে গেছে তাই না, আর অন্যটি সতে যাচ্ছে।
উপাত্ত বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ, দুটি পাত্রে একই ধরনের মাটি ছিল, চারা গাছ দুটিকে পাত্র সহ একই জায়গায় রাখা হয়েছিল, তাদের মধ্যে পার্থক্য কি ছিল? কেবল পানি। একটিতে পানি দেওয়া হয়েছিল, আরেকটিকে পানি দেওয়া হয়নি। এ থেকে কি সিদ্ধান্তে আসা যায়? সিদ্ধান্ত নেওয়া যায় যে পানি না দেওয়া একটি চারা গাছ মরে গেছে। ফলাফল প্রকাশ, তোমরা তোমাদের পরীক্ষণের ফল বিদ্যালয়ে বুলেটিন বোর্ডে লিখে প্রকাশ করতে পারো। এগুলো হলো পরীক্ষণ পদ্ধতির ধাপ, এগুলো বৈজ্ঞানিক পদ্ধতিরও ধাপ। ঠিক এই পরীক্ষণ পদ্ধতির সাথে বৈজ্ঞানিক পদ্ধতির ধাপে কিন্তু হুবহু মিল আছে। এরপর আসছে পরিমাপের প্রয়োজনীয়তা। আমরা অনেক সময় জানা অজানা নানাবিধ ঘটনা আন্দাজ করে পরিমাপ করে থাকি, যেমন তোমার পড়ার টেবিলের দৈর্ঘ্য কত, তুমি কখন স্কুলে রওনা দিবে, এদের মধ্যে পার্থক্যই বা কি। এই সকল ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই আন্দাজ করে পরিমাপ করার চেষ্টা করো। বাস্তব জীবনে আবার অনেক কিছুই আছে যেখানে আন্দাজ করে পরিমাপ করা যায় না, যেমন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তুমি কোন গ্রুপে খেলবে, টেলিভিশনে কোন সংবাদ শিরোনাম শুনতে হবে, এই সকল ক্ষেত্রে নির্দিষ্ট উচ্চতা বা সময়ের পরিমাপ একান্ত দরকার। আন্দাজ করে পরিমাপের ক্ষেত্রে সঠিক ফলাফল নাও পেতে পারো, সুতরাং সঠিক মান বা পরিমাণ নির্ণয়ে পরিমাপ খুবই প্রয়োজনীয়। অর্থাৎ আমরা যে জিনিসটা পরিমাপ করব তার তার হচ্ছে সঠিক মানটা কিন্তু খুবই দরকার। দৈনন্দিন জীবনে আমরা প্রতিটি কাজে সঠিক পরিমাপের প্রয়োজনীয়তা অনুভব করি, যেমন বাজার থেকে চাল ডাল কিনতে, জামা কাপড় তৈরি করতে, কিংবা সময় মতো ক্লাস শুরু ও শেষ করতে আমরা আমাদের যথাযথ পরিমাপ দরকার হয়। আমাদের সঠিক পরিমাপ ব্যতীত একটি শ্রেণীকক্ষে কয় জোড়া টেবিল বেঞ্চ রাখা যাবে বা বাড়ির নির্দিষ্ট সীমানার মধ্যে কয়টা ঘর তৈরি করা যাবে, এমনকি কোন কক্ষের আকৃতি কিরকম হবে তা বলা মুশকিল হবে। এছাড়া তরকারি রান্নার সময় পরিমাণ মতো বিভিন্ন প্রকার মশলা ব্যবহার করা খুবই জরুরি। জীবন বাঁচানোর জন্য যে ঔষধ তাও করতে হয় পরিমাপের মতো এবং খেতেও হয় পরিমাণ মতো। এক কথায় দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজেই প্রয়োজন সঠিক পরিমাপের। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে যেটা দেখলাম যে আসলে পরিমাপটা কি, দৈনন্দিন জীবনে আমাদের পরিমাপ কি কি কাজে লাগে, বিজ্ঞান কি এবং বৈজ্ঞানিক প্রক্রিয়া ধাপগুলো কি কি, এবং এই প্রক্রিয়ার মাধ্যমে কি করে আমরা কোনো পরীক্ষণের একটা নির্দিষ্ট ফলাফল বা সিদ্ধান্তে আসতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা এর পরবর্তী থেকে আলোচনা করব।